সবাই লেখো তোলো। আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য। আজকের দিনের আমাদের প্রথম টপিক আয়নীয় বন্ধন বা আয়নীয় যৌগ লিখতে পারো, লিখতে পারো আয়নীয় যৌগ লিখো। আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্নও পড়ে, অনেক শর্ট প্রশ্ন হয়ে যাবে এখানটা। হ্যাঁ, আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য আজকের দিনে আমাদের প্রথম টপিক। সবাইকে আজকের গুড মর্নিং জানাবো না আমি। হ্যাঁ, সবাই আমি কাউকে আজকের গুড মর্নিং জানাবো না, ইচ্ছা নেই। মনে রাখবে তোমরা। আবার চলো, আয়নীয় যৌগগুলো সাধারণত কঠিন হয়। একদম আয়নীয় যৌগগুলো সাধারণত কঠিন হয়। আয়নীয় যৌগগুলি কেলাসাকার কঠিন পদার্থ হয়। অ্যাকচুয়ালি কেলাসাকার লেখো, কেলাসাকার কঠিন পদার্থ। আয়নীয় যৌগগুলো কেমন হয়? কেলাসাকার কঠিন পদার্থ হয়। আর এরা সমযোজী যৌগগুলো তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে এবং নরম কঠিন, পুরোপুরি কঠিন নয়। কেমন কঠিন হয়? নরম কঠিন, হালকা কঠিন আর কি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? 2 নম্বর, এরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্ন পড়ে এখান থেকে। আয়নীয় যৌগগুলি পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় বা পোলার দ্রাবকে, ধ্রুবীয় দ্রাবকে, যেমন কি ব্যাকেটের জল, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। বুঝতে পেরেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন পড়বে। আয়নীয় যৌগগুলো কোথায় দ্রবীভূত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়নীয় যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকে বা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর, দেখো এরা অধ্রুবীয় দ্রাবক। কারা? অধ্রুবীয় দ্রাবক বা নন পোলার সলভেন্ট। অধ্রুবীয় দ্রাবকে যেমন কি বেনজিন, ক্লোরোফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, ক্লোরোফর্ম, এইসবে দ্রাব্য। বুঝতে পেরেছ? আয়নীয় যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকে মানে জলে দ্রবীভূত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, বা পোলার দ্রাবকে হয়। আর অধ্রুবীয় দ্রাবকে সমযোজী যৌগগুলো হয়। যেমন অধ্রুবীয় দ্রাবক কোনগুলো? বেনজিন, ক্লোরোফর্মে দ্রবীভূত হয়। 3 নম্বর, দেখো এদের মানে আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। ইম্পর্টেন্ট এগুলো বৈশিষ্ট্য ভাবতে পারো। দেখো আমি আলাদা করে তোমাদের জন্য আয়নীয় যৌগের বৈশিষ্ট্য বা সমযোজী যৌগের বৈশিষ্ট্য করাচ্ছি না। আমি দুই যৌগের কি করছি, এটা পার্থক্যের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এগুলো সব বৈশিষ্ট্যই। এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য। স্ফুটনাঙ্ক খুবই উচ্চ হয়, খুবই উচ্চ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর, এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুবই কম, স্ফুটনাঙ্ক কম হয়। কি হয়? তোমাদের পরীক্ষায় সমযোজী যৌগ আর আয়নীয় যৌগের পার্থক্য সরাসরি পড়বে না, সরাসরি পড়বে না। কেমন পড়বে? বলে দেবে NaCl ও কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে 3টি ভৌত ধর্মের পার্থক্য লেখো। NaCl মানে কি? আয়নীয় যৌগ। আর কার্বন টেট্রাক্লোরাইড মানে কি? আয়নীয় যৌগ, সমযোজী যৌগ। এদের মধ্যে পার্থক্য লিখতে হবে, এইগুলোই হবে। NaCl ও ন্যাপথালিনের মধ্যে পার্থক্য লেখো। মানে NaCl মানে এইটা, ন্যাপথালিন মানে এইটা, এই পার্থক্যটাই হবে। বোঝা গেছে? একই হবে সব। বলছে আয়নীয় যৌগগুলো কি হয়? কেলাসাকার কঠিন পদার্থ। আয়নীয় যৌগগুলো কি? কেলাসাকার কঠিন পদার্থ। আর এরা হয়
তরল হয় গ্যাসীয় হয়, এবং কঠিন হলে নরম কঠিন হয়। কি হয়? তরল কঠিন হয়। নরম কঠিন। নরম কঠিন। বলছে দ্রাব্যতা, আয়নীয় যৌগের দ্রাব্যতা সম্বন্ধে কি বলা আছে? বলছে এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, মানে জলে দ্রবীভূত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়নীয় যৌগগুলো জলে দ্রবীভূত হয়। এরা অধ্রুবীয় দ্রাবক, মানে কোথায়? বেঞ্জিন আর ক্লোরোফর্মে দ্রবীভূত হয়। আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি। যেমন NaCl এর গলনাঙ্ক কত? 1440 ডিগ্রি সেলসিয়াস। NaCl এর গলনাঙ্ক 1440 ডিগ্রি সেলসিয়াস। আর সমাজী যৌগগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়। ঠিক আছে? যেমন ব্যতিক্রম আছে একটা, সিলিকন অক্সাইড, এর গলনাঙ্ক প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস, ব্যতিক্রম। বলছে আয়নীয় যৌগগুলো জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করে। সেই আয়নগুলো কি করে? তড়িৎ পরিবহন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এরা কোনো তড়িৎ পরিবহন করতে পারে না, কোনো অবস্থাতেই পারে না। সমাজী যৌগগুলো কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করতে পারে না। বলছে আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে সমাবয়বতা ধর্ম দেখা যায় না। শর্ট প্রশ্ন পড়বে এগুলো। আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে সমাবয়বতা ধর্ম দেখা যায় না। এদের মধ্যে সমাবয়বতা দেখা যায়, মানে যাদের মধ্যে সমযোজী বন্ধন আছে তাদের মধ্যে দেখা যায়। বলছে এখানটায় আয়নীয় যৌগের ক্ষেত্রে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন, আয়নীয় যৌগের ক্ষেত্রে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন নির্দিষ্ট অনুপাতে স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কেলাস উৎপন্ন করে। ঠিক আছে? এরা কি? এদের মধ্যে কোনো আয়ন থাকে না, এরা বিচ্ছিন্ন অনুরূপে অবস্থান করে। কিন্তু আয়নীয় যৌগগুলোর কোনো অনুর অস্তিত্ব নেই। আগে লেখানো হয়েছে আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে কোনো অনুর অস্তিত্ব নেই। এদের আণবিক ওজনের পরিবর্তে সংকেতজন লেখা হয়। বলা হয়েছিল এগুলো তোমাদের। আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেতজন ব্যবহার করা হয়। প্রশ্ন লিখে দিয়েছি আমি। প্রশ্ন ভিতরে কি আমি লেখালাম আগের দিন? প্রশ্ন ভিতরে কি? যাও তোমরা এবার তোলো। কি দেখলাম আমরা? সমযোজী যৌগগুলো বেনজিন আর ক্লোরোফর্মে দ্রবীভূত হয়, তাই তো? সমযোজী, চুপ না, গুনগুন করছিস কেন? সমযোজী যৌগগুলো বেনজিন আর ক্লোরোফর্মে দ্রবীভূত হয়। ঠিক আছে? হ্যাঁ, বলছি কিছু ব্যতিক্রম আছে। এমন কিছু সমযোজী যৌগ আছে যারা জলে দ্রবীভূত হয়। দেখো, প্রশ্ন লিখতে পারো তোমরা, প্রশ্ন লেখো। এমন কয়েকটি সমযোজী যৌগের নাম লেখো যারা জলে দ্রবীভূত হয়। লেখো, তোমরা সবাই লেখো, এমন কয়েকটি সমযোজী যৌগের নাম লেখো যারা জলে দ্রবীভূত হয়। তো বাচ্চা লোক, আমরা একটু আগে জেনেছি কি সমযোজী যৌগগুলো অধ্রুবীয় দ্রাবক, যেমন বেনজিন আর ক্লোরোফর্মে কি হয়? দ্রবীভূত হতে পারে, কিন্তু জলে দ্রবীভূত হয় না। সমযোজী যৌগগুলো ধ্রুবীয় দ্রাবক, যেমন ক্লোরোফর্মে বা বেনজিনে দ্রবীভূত হয়, কিন্তু জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে? এটা জানলাম একটু আগে আমরা, দেখলে তোমরা পার্থক্যের মধ্যে। বলছে কিছু ব্যতিক্রম আছে, কিছু সমযোজী যৌগ রয়েছে যারা জলীয় দ্রবণেও দ্রবীভূত হতে পারে। কিছু সমযোজী যৌগ রয়েছে, প্রশ্ন পড়ে এখান থেকে, কিছু সমযোজী যৌগ রয়েছে যারা জলীয় দ্রবণেও দ্রবীভূত হতে পারে। কি? HCl, মানে HCl একটা সমযোজী যৌগ, এটা কি জলে দ্রবীভূত হতে পারে? চিনি, গ্লুকোজ, ইথানল, এরা সমযোজী হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হয়। ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চিনি জলীয় দ্রবণে দ্রবীভূত হলেও তড়িৎ পরিবহন করে না কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চিনি জলীয় দ্রবণে দ্রবীভূত হলেও তড়িৎ পরিবহন করে না কেন? কেন করে না? সিম্পল প্রশ্ন, সিম্পল উত্তর কি, চিনি একটি কি যৌগ? সমযোজী যৌগ। বলছে এটি জলীয় দ্রবণে জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করে। কি করে? গঠন করে। জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করে এবং জলীয় দ্রবণে দ্রবীভূত হয়। এখান থেকে প্রশ্ন, আরেকটা প্রশ্ন ঘুরে দেবে, চিনি জলীয় দ্রবণে দ্রবীভূত হয় কেন?
চিনি জলীয় দ্রবণে দ্রবীভূত হয় কেন? কেন হয়? যে চিনি কি করে, জলের অণুর সঙ্গে এক প্রকার হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে এবং জলীয় দ্রবণে দ্রবীভূত হয়। বোঝা গেল? এখানে দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন হতে পারে এখানটায়। এটা একটা যদি পড়ে দুটোই লিখতে হবে, ঠিক আছে? এটা পড়লেও দুটো লিখতে হবে, দুটো পড়লেও দুটো লিখতে হবে, ঠিক আছে? বলছে চিনি কেন জলে দ্রবীভূত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চিনি কেন জলে দ্রবীভূত হয়? বলছে চিনি কি করে, জলের অণুর সঙ্গে এক প্রকার হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, এই বন্ধনের জন্য চিনি জলে দ্রবীভূত হয়। কিন্তু তড়িৎ পরিবহন করে না কেন? কারণ চিনি জলীয় দ্রবণে আয়নিত হয়ে কোনো আয়ন উৎপন্ন করে না। চিনি জলীয় দ্রবণে আয়নিত হয়ে কোনো আয়ন উৎপন্ন করে না, এই জন্য চিনি, এই তো চিনি কিন্তু জলীয় দ্রবণে চিনি আয়নিত হয়ে কোনো আয়ন উৎপন্ন করে না, এই জন্য চিনি তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে? তারপর প্রশ্ন কি করলাম, তরল বা গ্যাসীয় HCl সমযোজী যৌগ। তরল বা HCl কি যৌগ? বলছে তরল বা গ্যাসীয় HCl সমযোজী হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? কি প্রশ্ন বললাম? তরল বা গ্যাসীয় HCl, ভালো করে তোলো তোমরা, ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তরল বা গ্যাসীয় HCl সমযোজী হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? কেন করে? সেম উত্তর হবে। HCl কি একটা সমযোজী যৌগ, HCl কি একটা সমযোজী যৌগ। বলছে তরল বা গ্যাসীয় অবস্থায় HCl যখন তরল আছে বা গ্যাসীয় আছে, তখন HCl আয়নে বিয়োজিত হয়ে কোনরূপ আয়ন উৎপন্ন করে না। কখন? তরল বা গ্যাসীয় অবস্থায়। কিন্তু তরল বা গ্যাসীয় অবস্থায় HCl কি করে, আয়নে বিয়োজিত হয় না, এই জন্য তরল বা গ্যাসীয় অবস্থায় HCl কোনরূপ তড়িৎ পরিবহন করে না। কি বললাম? তরল বা গ্যাসীয় অবস্থায় HCl কোনরূপ আয়নে বিয়োজিত হয় না, এই জন্য তরল বা গ্যাসীয় অবস্থায় HCl তড়িৎ পরিবহন করে না। কিন্তু জলীয় দ্রবণে HCl H+ ও Cl- আয়নে বিয়োজিত হয়। কিন্তু ভালো করে বোঝো, কিন্তু জলীয় দ্রবণে HCl H+ ও Cl- আয়নে বিয়োজিত হয় এবং এই আয়নগুলো কি করে, তড়িৎ পরিবহন করে। ক্লিয়ার হয়েছে? বলছে এখান থেকে প্রশ্ন পড়বে, 8টা প্রশ্ন তোমাদের দিয়েছি, ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। NaCl এর আণবিক ওজন 58.5 কথাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। NaCl এর আণবিক ওজন 58.5 কথাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। আগের দিন করিয়ে দিয়েছি এটা, আমি তোমাদের এটা আগের দিন করিয়ে দিয়েছি। এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক সূত্রের প্রযোজ্য হয় না। আগের দিনই বলে দেওয়া হয়েছে এগুলো, আগের দিনই এগুলো বলে দেওয়া হয়েছে। কি ছিল? লিথিয়াম হাইড্রাইড। বলছে লিথিয়াম হাইড্রাইড এমন একটা যৌগ যার মধ্যে কোনো অষ্টক সূত্র প্রযোজ্য হয় না। বলছে সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌলের নাম কি হবে? নাইট্রোজেন। সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌল হবে নাইট্রোজেন, আর যৌগ হবে C2H2 অ্যাসিটিলিন। কি হবে? অ্যাসিটিলিন, C2H2। সমযোজী ত্রিবন্ধন যুক্ত যৌগ হলে অ্যাসিটিলিন, মৌল হলে নাইট্রোজেন। তুলে ফেলো এটা, 1 2 3 4 5। উত্তর বলো। বলছে এদের মধ্যে কোনটি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে? ফার্স্ট প্রশ্ন, এদের মধ্যে কোনটি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে? KCl আছে আর CO2, কোনটা হবে? কেন? KCl হচ্ছে আয়নীয় যৌগ আর CO2 সমযোজী যৌগ। আমরা জানি আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করে, তাহলে উত্তর কি হবে? প্রথম উত্তর KCl। এদের মধ্যে কোনটির সমাবয়বতা ধর্ম দেখা যায়? কোনটা হবে? কার দেখা যায়? C2H2। কারণ আমরা জানি সমযোজী যৌগগুলির সমাবয়বতা ধর্ম দেখা যায়, আয়নীয় সমযোজী যৌগগুলোর সমাবয়বতা ধর্ম দেখা যায়। এখানে NaCl কি? আয়নীয় যৌগ। C2H2 কি? অ্যাসিটিলিন কি? সমযোজী যৌগ। তার জন্য অ্যাসিটিলিনের সমাবয়বতা ধর্ম দেখা যায়। দুটি পরমাণু সর্বাধিক কয়টি সমযোজী বন্ধনে যুক্ত হতে পারে? একটা তো পাচ্ছিস না। দুটি পরমাণু সর্বাধিক কটা সমযোজী বন্ধন করতে পারে? কটা করেছি আমরা? তিনটি হবে। তাহলে আবার কি পাচ্ছিস না কেন? তিনটি বেশি হয়।
C2H6 অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা কত? C2H6 অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা কত? আচ্ছা, কটা হাইড্রোজেন আছে? তাহলে হাইড্রোজেন কার্বনের সঙ্গে 6টা হাইড্রোজেনের 6টা এক বন্ধন হবে। আর আর কার্বনের টোটাল কটা? 4টে। তো কার্বনের বাইরে কক্ষে কটা থাকে? 4টে। কার্বনের বাইরে টোটাল কটা? 4টে আছে। 3টে করবে হাইড্রোজেনের সাথে বন্ড করবে, আর একটা নিজের সি এর সঙ্গে করবে। তাহলে কটা হলো? 7টা। কটা হলো? 7টা। কোন ক্ষেত্রে আণবিক ওজন কথাটি প্রযোজ্য নয়? এই প্রশ্নটা পড়েছিল এবারে। NaCl। সাবাস। কারণ আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটা প্রযোজ্য নয়, সংকেত ওজন কথাটা প্রযোজ্য। আর এইগুলো সব কি? সমযোজী যৌগ। হ্যাঁ, উত্তরটা হবে কোনটা? NaCl। ক্যালসিয়াম অক্সাইড গঠনের সময় Ca কয়টি ইলেকট্রন ত্যাগ করে? ক্যালসিয়াম অক্সাইড গঠনের সময় ক্যালসিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করে? 2টি ইলেকট্রন হবে। কি হবে? 2টি। কেন হবে 2টি? ক্যালসিয়াম বাইরের পারমাণবিক সংখ্যা কত? 20। 2 8 8 2। লাস্টে দুটো আছে, দুটো, মানে দুটো বের করে দেবে সে। CO2 তে কয়টি সমযোজী দ্বিবন্ধন আছে? সমযোজী দ্বিবন্ধন CO2 কটা আছে? 2টো হয়। কটা হয়? 2টি। দেখো, দুটো সমযোজী দ্বিবন্ধন, দুটো সমযোজী দ্বিবন্ধন। কোন নিষ্ক্রিয় মৌলের বাইরে কক্ষে 8টি ইলেকট্রন থাকে না? হিলিয়াম। অনেকবার বলেছি। C2H4 এর সমযোজী বন্ধনের সংখ্যা কত? C2H4 এ C2H4 তো সি কটা সি আছে? H4 তো, তাহলে এর সঙ্গে একটা, এর সঙ্গে একটা, তাহলে আরো দুটো করে, আর দুটো দেখো, এর সঙ্গে একটা, এর সঙ্গে একটা, আর দুটো থেকে গেছে। একটা, দুটো, 3টে, 4টে, আবার এদের মধ্যে একটা করে হবে। 6টা হবে। কটা হবে? 6টি। কারণ এই সমযোজী দ্বিবন্ধনকে দুটো বন্ড ধরতে হবে, সমযোজী দ্বিবন্ধনকে দুটো বন্ড ধরতে হবে। 6টা। MgCl2 ও ক্যালসিয়াম অক্সাইডে Mg ও ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় মৌলের মতো? MgCl2 তে Mg পারমাণবিক সংখ্যা কত? 12। Mg মানে 12, মানে বাইরের কক্ষে কটা থাকবে? 2 আর 2, মানে 2। তাহলে ইলেকট্রন বিন্যাস কার? 2 বের করে দেবে। তাহলে ম্যাগনেসিয়াম কি করবে? দুটো ইলেকট্রন বের করে দেবে। তাহলে বাইরে কটা থাকবে? তো 10টা কার? নিয়নের। কার হবে তাহলে? নিয়ন। Mg হবে কি? নিয়ন। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে ক্যালসিয়ামের কত? 20। 2 8 8 2, মানে দুটো বের করে দেবে। দুটো বের করে দিলে থাকবে কত? আর 18টা। 18টা কার? আর্গনের। বোঝা গেছে? এগুলো প্রশ্ন, ভালো প্রশ্ন, এগুলো পরীক্ষা পড়বে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে ম্যাগনেসিয়ামের বাইরে কটা আছে বাবু? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। সে কি করবে? যৌগ গঠন করার সময় কি করবে? তার বাইরে কক্ষে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে কটা থাকলো বাইরে কক্ষে? আর 10টা। 10টা কার হয়? নিয়নের। ক্যালসিয়াম অক্সাইড কটা? 20টা। বাইরে কক্ষে কটা থাকে? দুটো থাকে, দুটো বের করে দেয়। তাহলে পড়ে আছে কত? একটা, দুটো, 10টা, 18টা। 18টা কার হয়? আর্গনের। Ar। কোন ধরনের বন্ধনের কোনো অভিমুখ নেই? আয়নীয় বন্ধন। কোন বন্ধন? আয়নীয় বন্ধনে কোনো অভিমুখ নেই। আয়নীয় বন্ধন, বন্ধনই নেই, এর বন্ধনই নেই তো, সমযোজী বন্ধন হয়। একটি তরল সমযোজী যৌগের নাম লেখো। একটু আগে বললাম, একটি তরল সমযোজী যৌগ হবে HCl। একই সঙ্গে সমযোজী ও আয়নীয় বন্ধন রয়েছে এমন একটি মৌলের নাম। বলছে এমন একটি যৌগের নাম বলো যার মধ্যে যারা সমযোজী বন্ধন করতে পারে, আয়নীয় করতে পারে। KCN, পটাশিয়াম সায়ানাইড। KCN, পটাশিয়াম সায়ানাইড। কি হবে উত্তর? পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইড এমন একটা যৌগ যারা দুটো বন্ধন দেখা যায়, তার মধ্যে সমযোজী বন্ধনও দেখা যায়, আবার তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধনও দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্ষার ধাতু হ্যালোজেনের মধ্যে কোন বন্ধন গঠিত হবে? ক্ষার ধাতু আর হ্যালোজেনের মধ্যে কোন বন্ধন গঠিত হবে? ক্ষার মানে ধাতু, তো এটা তো ধাতু। হ্যালোজেন মানে কি? অধাতু। তাহলে এর মধ্যে কি বন্ধন হয়? আয়নীয় বন্ধন। আর ধাতু আর অধাতুর মধ্যে কি বন্ধন হয়? তাহলে পাচ্ছিস না কেন? ধাতু আর অধাতুর মধ্যে কোন বন্ধন হয়? অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসৃঙ্গ ইলেকট্রন আছে? অ্যামোনিয়ার অণুতে কয়টি নিঃসৃঙ্গ ইলেকট্রন? আর গঠন দেখতে হবে। NH3 তো
NH3 NH3 এর অ্যামোনিয়া নাইট্রোজেনের কত আছে পারমাণবিক সংখ্যা কত 7 মানে পাঁচটা মানে তিনটে দিয়ে দেবে দুটো পড়ে থাকবে দুটো এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে কটা এক জোড়া বোঝা যাচ্ছে কেন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7 তাহলে বাইরের কক্ষে থাকবে 2 আর 5 এই তিনটে ইলেকট্রন হাইড্রোজেনের সঙ্গে বন্ড করবে সে শেয়ারিং করে বন্ড করবে আর দুটো পড়ে আছে তাহলে দুটোই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে কোন সমাজী যৌগে অষ্টসূত্র ঘটে না হাইড্রোজেন কি হবে হাইড্রোজেন H2 সবাই লিখে পেলো এই প্রশ্নগুলো সবাই লিখে পেলো এই প্রশ্নের উত্তরগুলো লিখে পেলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার মারাত্মক লেভেলের প্রশ্ন করাবো এবার আমি তোমাদের যতক্ষণ আছি বেঁচে আছি এবার ততক্ষণ আমি ফুল দমে মারাত্মক রকম ক্লাস করাবো স্যার না যতক্ষণ আসছে তোমাদের বলছে এ আর বি আমাদের প্রথম প্রশ্ন আমাদের তারপরের প্রশ্ন কি দুটো মৌল আছে এ আর বি দুটো মৌল আছে কি এ আর বি যে এ এর পারমাণবিক সংখ্যা কত 12 বি এর পারমাণবিক সংখ্যা 17 মানে প্রথম কক্ষে দুটো তারপর 8টা তারপর দুটো এর দুটো 8টা 7টা তাহলে এর যোজ্যতা বাইরের কক্ষে কটা আছে এর দুটো মানে এর যোজ্যতা কত 2 এর যোজ্যতা 2 এর যোজ্যতা কত যোজ্যতা হবে 8 - 7 1 তাহলে পরমাণু দ্বারা গঠিত যৌগের সংকেত কি B2 বলছে এ এবং বি দুটো মৌল যাদের পারমাণবিক সংখ্যা 12 আর 17 বলছে এই দুটো পরমাণু দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে আগে ইলেকট্রন বিন্যাস লিখে ফেলো কত এর 12 মানে কি 2 8 2 বাইরের কক্ষে কটা আছে দুটো বাইরের কক্ষে আছে কত কম বলছি আমি বাইরের কক্ষে আছে কটা দুটো মানে যোজ্যতা 2 এর কত 17 মানে 2 8 7 মানে যোজ্যতা কত হবে বাইরের কক্ষে 7টা আছে মানে 4 এর বেশি আছে 8 - 7 মানে 1 তাহলে এর যোজ্যতা কত 2 বি এর যোজ্যতা কত 1 কি হবে এ কি করবে বি এর যোজ্যতা নেবে বি কি করবে এর যোজ্যতা নেবে মানে এ বি 2 পরের প্রশ্ন আমাদের এ ও বি এর পারমাণবিক সংখ্যা কত 19 আর 17 বলছে এর পারমাণবিক সংখ্যা 19 বি এর পারমাণবিক সংখ্যা 17 এদের যোজ্যতা কত এবং এদের দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো পারমাণবিক সংখ্যা 19 এর পারমাণবিক সংখ্যা 19 বি এর পারমাণবিক সংখ্যা 17 তাহলে কি বের করতে হবে এদের যোজ্যতা কত এবং এদের দ্বারা গঠিত যৌগের সংকেত কত অনুরূপ প্রশ্ন এর আমি করাবো না এটা পরের ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো প্রশ্ন এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি পরে বলছি বলছে এ বি ও সি তিনটি মৌল রয়েছে এ বি ও সি তিনটি মৌল রয়েছে বলছি এর যোজ্যতা এর পারমাণবিক সংখ্যা কত Z - 1 এর পারমাণবিক সংখ্যা বি এর পারমাণবিক সংখ্যা Z আর সি এর পারমাণবিক সংখ্যা Z+2 বলছে এর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে আর বি এর বাইরের কক্ষে 8টা বলে দিচ্ছি অঙ্কে এই তো দেখো বি এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে 8টা তাহলে বি এর বাইরের কক্ষে কটা আছে 8টি ই মাইনাস আছে ইলেকট্রন আছে মানে বলতে পারি বি একটি কি মৌল নিষ্ক্রিয় মৌল বি এর বাইরের কক্ষে 8টা আছে মানে কি বি কি মৌল বি নিষ্ক্রিয় মৌল বলছে এ আর সির মধ্যে কোনটি ধাতু আর কোনটি অধাতু বি তো নিষ্ক্রিয় মৌল মানে কোন শ্রেণীতে আছে এটা 18 নম্বর শ্রেণী আছে এবার এর কথা ভাবো এর পারমাণবিক সংখ্যা কত জেড বি এর পারমাণবিক সংখ্যা কত জেড তাহলে এর কত Z - 1 মানে এক কম এই যদি 18 নম্বর শ্রেণীতে থাকে এর পারমাণবিক সংখ্যা এক কম তাহলে কত থাকবে 17 নম্বর শ্রেণীতে তাহলে লেখো এ এর পারমাণবিক সংখ্যা বি এর থেকে এক কম দেখতে পাচ্ছি তোমরা Z - Z বি এর পারমাণবিক সংখ্যা তো Z এর কত Z - 1 আর বি যদি নিষ্ক্রিয় মৌল হয় তাহলে কোন শ্রেণীতে আছে 18 নম্বর শ্রেণীতে আর এর পারমাণবিক সংখ্যা এর থেকে এক কম মানে 17 নম্বর শ্রেণীতে আছে 17 নম্বর শ্রেণীতে কারা থাকে হ্যালোজেন মৌলগুলো কি হয় অধাতু হয়
ব্যাস খতম। আচ্ছা এ এর এবার সি দেখো, সি সি এর পারমাণবিক সংখ্যা কত? জেড প্লাস 2, মানে বি এর থেকে 2। 18 নম্বর শ্রেণীতে লাস্টে আছে একদম, কি বিটা আছে লাস্টে, তার থেকে 2 বেশি, মানে কি 1 নম্বর শ্রেণী আবার 2 নম্বর শ্রেণী। লেখো এখানটায় সি এর পারমাণবিক সংখ্যা বি এর থেকে 2 বেশি, বি এর থেকে 2 বেশি, অর্থাৎ সি 2 নম্বর শ্রেণীতে রয়েছে, তাই না? 2 নম্বর শ্রেণীতে রয়েছে। 2 নম্বর শ্রেণীতে কারা থাকে? 2 নম্বর শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু থাকে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু থাকে। বুঝতে পেরেছো? সি এর পারমাণবিক সংখ্যা কত? বি এর থেকে 2 বেশি, বি এর থেকে, সি এর পারমাণবিক সংখ্যা বি এর থেকে কত বেশি? 2 বেশি। বি যদি 18তে থাকে একদম লাস্টে, তারপর আবার 2 ঘর বেশি, 1 নম্বর শ্রেণী আবার আসবে, তারপর আবার আসবে 2 নম্বর শ্রেণী। বিটা অবস্থিত 18 নম্বর শ্রেণীতে, বিটা এখানে 18 নম্বর শ্রেণীতে অবস্থিত, কারণ বির বাইরে 8টা ইলেকট্রন, মানে নিষ্ক্রিয় মৌল 18 নম্বর শ্রেণীতে থাকে। আর সি এর পারমাণবিক সংখ্যা তার থেকে 2 বেশি, মানে 18 নম্বর শ্রেণীতে আছে বি, তার দুটো পারমাণবিক সংখ্যা বেশি, মানে আবার 1 নম্বর তারপর 2 নম্বর, তাহলে 2 বেশি, অর্থাৎ সি 2 নম্বর শ্রেণীতে অবস্থিত। 2 নম্বর শ্রেণীতে থাকে কি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মানে সি এখানটায় কি হবে উত্তর? এখানে সিটা কি হবে? ধাতু না অধাতু? সি হবে কি? ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতুতে আছে। 2 নম্বর শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতু থাকে, ধাতু। বোঝা গেছে? এবার 2 নম্বরের উত্তরগুলো দেখো। আচ্ছা এ এর যোজ্যতা কত হবে? আচ্ছা আগে বি এর যোজ্যতা বলো কত? বি এর যোজ্যতা কত? বি এর যোজ্যতা কত? বি এর দেখি আর কে পারে, যোজ্যতা কত? 0। তাহলে এর যোজ্যতা কত হবে? এর যোজ্যতা কত হবে? 1 ঘর কম, 0 কেন হবে? 0 থেকে 8 বাইরে কক্ষে 8টা আছে, মানে এর বাইরে কক্ষে 7টা আছে, এর বাইরে কক্ষে 8টা। বি এর যোজ্যতা 0, মানে কি বাইরে কক্ষে কটা আছে? 8টি ইলেকট্রন বহিস্থ কক্ষে আছে, এই জন্য 0। আর এর দিকে 2 কম, মানে 7টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন বাইরে আছে, তাহলে যোজ্যতা কত হবে? 8 - 7, যোজ্যতা কত হবে? 8 - 7 মানে 1। সি এর যোজ্যতা কত হবে? সি এর যোজ্যতা দেখো 2, দুটো 2 বেশি, বাইরে কক্ষে 2, বাইরে অ্যাকচুয়ালি বাইরে কক্ষে 2 এর কি জেড, মানে বাইরে কক্ষে 8টা, তারপর 2 বেশি, মানে বাইরে কক্ষে কটা আছে? 2টি, যোজ্যতা হবে 2। কটা হবে? 2। ঠিক আছে। জেডের বাইরে কক্ষে কটা আছে? জেডের বাইরে কক্ষে কটা? 8টা, 8টা আছে, তাহলে প্লাস 2 মানে কি? আর দুটো, মানে বাইরে কক্ষে কটা থাকবে? 2টো থাকবে। তার বাইরে কক্ষে 2টো আছে, মানে কি এটা ধাতু, এটা ধাতু। এর বাইরে কক্ষে 2টো আছে, মানে যোজ্যতা 2। এর বাইরে কক্ষে 7টা আছে, তার জন্য যোজ্যতা 1। অধাতু, ধাতু আর অধাতু মিলে কি তৈরি হয়? কি যৌগ তৈরি হয়? সি তো ধাতু এখানটায়, আর এ তো অধাতু। সি কি যোজ্যতা নেবে? এ যোজ্যতা নেবে, তাহলে কি উৎপন্ন হবে? Ca2। আর ধাতু আর অধাতুদের মধ্যে কি যৌগ হয়? আয়নীয় যৌগ। কি যৌগ? আয়নীয় যৌগ। উত্তর এইটা, আয়নীয় যৌগ। সব হয়ে গেছে। সংকেত কি হবে? Ca2। সংকেত কি হবে? Ca2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপরে তোরা করবি তো, তুলে ফেলো এটা। 3টি মৌল ছিল এ, বি আর সি। এ এর পারমাণবিক সংখ্যা Z-1, বি এর পারমাণবিক সংখ্যা Z, সি এর পারমাণবিক সংখ্যা Z+2। বলে দিচ্ছি, আর বি এর বাইরে কক্ষে 8টা ইলেকট্রন আছে, বি এর বাইরে কক্ষে, তাহলে বি একটি কি মৌল? তাহলে আর নিষ্ক্রিয় মৌল কোথায় থাকে? 18 শ্রেণীতে। এবার প্রশ্ন, এ আর সি এর মধ্যে কোনটি ধাতু, কোনটি অধাতু? এ এর পারমাণবিক সংখ্যা তো Z-1, মানে এর যদি বাইরে কক্ষে 8টা থাকে, তাহলে বাইরে কক্ষে কটা থাকবে? 7টা থাকবে, 7টা, মানে 7টা থাকবে। এ যদি 18 নম্বর শ্রেণীতে থাকে, এ থাকবে কোথায়?
আগেরটা 17 নম্বর সিরিজ থাকবে। এটা এটা 17 নম্বর সিরিজে উপস্থিত কেন? বিটা তো 8টা ইলেকট্রন আছে, মানে 18 নম্বর সিরিজে আছে, 18 নম্বর সিরিজে আছে। এর পারমাণবিক সংখ্যা এক কম, মানে 17 নম্বর সিরিজে আছে। আর 17 নম্বর সিরিজে কারা থাকে? হ্যালোজেন মৌল। আর হ্যালোজেন মৌলগুলো কি হয় সবসময়? অধাতু। আর কি সি, সি আছে কত? আবার সি এর পারমাণবিক সংখ্যা বি এর থেকে 2 বেশি, 2 এর থেকে। আর বি আছে 18 নম্বর শ্রেণীতে, লাস্টে আছে। তাহলে সি কত থাকবে? প্রথম থেকে আবার 2 ঘর, 2 নম্বর শ্রেণীতে থাকবে। এটা থাকবে কোথায়? আর 2 নম্বর শ্রেণীতে থাকে কারা? ক্ষার ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মানে সি একটা কি ধাতু। এবার বলা হচ্ছে এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। এ ও বি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। বি এর যোজ্যতা কত? 0, বাইরের কক্ষে 8টা আছে। আর এ এর যোজ্যতা কত হবে? এ 17 নম্বর শ্রেণীতে অবস্থিত, একটু নিয়ে নিচ্ছি কোথায় অবস্থিত, মানে বাইরের কক্ষে ওটা আছে, 7টা আছে। তাহলে যোজ্যতা কত হবে এর? 8 - 7। আর বাইরের কক্ষে 7টা আছে, মানে এটা কি মৌল? অধাতু। অধাতুগুলোর বাইরে থাকে 5টা, 6টা, 7টা। ধাতুগুলোর 1টা, 2টো, 3টে। আগের দিন করালাম তো এগুলো। আর সি, সি এর কত? 2 বেশি, 2টো, মানে এর বাইরের কক্ষে 8টা, এর বাইরের কক্ষে 2টো। 8টার বেশি থাকে না তো, এর বাইরের কক্ষে 8টা আছে, 8টা বেশি থাকবে না। তা 2 + 2, মানে এই 2টো ইলেকট্রন কোথায় থাকবে? বাইরের কক্ষে থাকবে। তাহলে এই বাইরের কক্ষে 2টো আছে, মানে যোজ্যতা 2। যোজ্যতা 2, এটা ধাতু। এর বাইরের কক্ষে 2টো আছে, মানে যোজ্যতা ধাতু। এটা বাইরের কক্ষে 2টো থাকে, মানে সেটা ধাতু। তাহলে এর যোজ্যতা, সি এর যোজ্যতা 2, এর যোজ্যতা 1, যৌগ তৈরি হচ্ছে এটা Ca2 আয়নীয় যৌগ। এটা কি একটা, কারণ ধাতু আর অধাতু মিলে হচ্ছে, এটা এই জন্য আয়নীয় যৌগ। তুলে ফেলো এটা, দুবার বললাম আমি এটা। এক্স এর পারমাণবিক সংখ্যা 9, ওয়াই এর কত? 10, জেড এর কত? 11। কোনটি তড়িৎযোজী? কোনটি তড়িৎযোজী ও সমযোজী উভয় প্রকার বন্ধন করবে? এক্স ও জেড মৌল দুটি সমন্বয়ে গঠিত যৌগের লুইস ডট গঠন দেখো। এক্স এর বাইরে কক্ষে কটা আছে? এক্স এর পারমাণবিক সংখ্যা কত? এখানে এক্স এর পারমাণবিক সংখ্যা কত আছে? 9, মানে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, বাইরে কক্ষে। তাহলে এর যোজ্যতা কত? এক্স এর যোজ্যতা কত? 8 - 7, 1। বলছে এক্স এর বাইরে কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে। এর মানে কি? এক্স একটা কি অধাতু। আমি আগে কি বলেছি? 5টা, 6টা, 7টা, এগুলো সব অধাতু। 1টা, 2টো, 3টে ধাতু। এক্সটা অধাতু। আর অধাতুগুলো কি জানি আমি? 2টো বন্ধন করে, ধাতুর সঙ্গে করে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। ধাতুগুলো কি করে? অধাতুগুলো কি করে? ধাতুর সঙ্গে করে তড়িৎযোজী বন্ধন করে ধাতুর সঙ্গে। আবার একটা ধাতু, একটা অধাতু, অন্য একটা অধাতুর সঙ্গে কি করে? সমযোজী বন্ধন। তার জন্য এর মধ্যে 2টো বন্ধন দেখা যাবে। এক্স মৌলটি সমযোজী ও তড়িৎযোজী বন্ধন দেখাবে। তোর ওয়াই এর কত পারমাণবিক সংখ্যা? 10, মানে প্রথমে 2টো, তারপর 8টা, মানে ওয়াই একটা নিষ্ক্রিয় মৌল। এর রাসায়নিক বিক্রিয়া করবে না, এটা রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় এটা। ওকে। জেড কত আছে? 11, প্রথম কক্ষে 2টো, তারপর 8টা, তারপরে 1টা। জেডের বাইরে কক্ষে কটা আছে ইলেকট্রন? 1টা, মানে যোজ্যতা কত? 1। আর বাইরে কক্ষে 1টা থাকলে সেটা কি হয়? ধাতু। ধাতু। আর ধাতুগুলো কি বন্ধন করে? ধাতুগুলো কি বন্ধন করে? তড়িৎযোজী বন্ধন। ধাতু তড়িৎযোজী বন্ধন করে সবসময়। ধাতু তড়িৎযোজী বন্ধন করে তো। তারপর বলছে এক্স ও জেড এর, এক্স আর জেড, এক্স আর কোনটা আর জেড কোনটা? এটা এক্স এর যোজ্যতা কত? 1। এই যে এক্স এর যোজ্যতা 1, মানে এটা অধাতু, আগেই বলে দেওয়া হয়েছে এখানটায়। জেড এর যোজ্যতা কত? 1, এটা ধাতু, এখানে আগেই বলে দেওয়া হয়েছে। তাহলে এদের দ্বারা গঠিত যৌগ কি হবে? জেড এক্স। ধাতু আর অধাতু, মানে এটা কি যৌগ? আয়নীয় যৌগ। এর এইটার যে যৌগটা গঠন হবে তার লুইস ডট গঠন দেখাতে বলেছে এখানটায়। যে যৌগটা গঠন হবে তার লুইস ডট গঠন এটা দেখো। জেড এর বাইরে কটা? জেড এর বাইরে কটা? একটা ইলেকট্রন দেখেছি। এক্স এর বাইরে কটা? 7টা ইলেকট্রন দেখিয়েছি। তাহলে জেড কি করে? তার বাইরে কক্ষে ইলেকট্রন এক্স কে দিয়ে দেবে। আয়নীয় বন্ধন তো এটা, প্লাস মাইনাস সৃষ্টি হবে, ক্যাটায়ন আয়ন সৃষ্টি হবে। প্লাস এটা হলো মাইনাস জেড এক্স। কাটা অঙ্ক দিচ্ছি দেখো। বলছে এক্স এর পারমাণবিক সংখ্যা 6, ওয়াই এর কত? 9, জেড এর 12। বলছে কোনটি অ্যানায়ন দেবে, কোনটি ক্যাটায়ন দেবে? ওয়াই ও জেড এর রাসায়নিক বন্ধনে আবদ্ধ হলে কি ধরনের বন্ধন সৃষ্টি করবে? উৎপন্ন যৌগের সংকেত কত? হয়েছে? এক্স এর পারমাণবিক সংখ্যা কত রে? 6,
মানে প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে চারটে। দেখে বোঝা যাচ্ছে এটা অধাতু। এটা কি অধাতু। ওয়াই দেখো, ওয়াই দেখো কত 9, প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে 7টা, বাইরে কক্ষে 7টা আছে, মানে এটা কি যোজ্যতা কত? যোজ্যতা 1, এটা অধাতু। ওয়াই এর যোজ্যতা, ওয়াই এর যোজ্যতা কত? 8 - 7 মানে কত? 1। আর বাইরে কক্ষে 7টা আছে, মানে এটি অধাতু। ওয়াই একটি অধাতু, অধাতু ক্যাটায়ন দেয় ও অ্যানায়ন দেয়। কি দেয়? তাই ওয়াই অ্যানায়ন দেবে। কেন অ্যানায়ন দেবে? কারণ ইলেকট্রন গ্রহণ করবে সে। ওয়াই কি করবে? ইলেকট্রন 8টা 7টা আছে বাইরে, কি করবে সে? অষ্টক করার জন্য কি করবে? একটা নেবে, মানে মাইনাস হবে, অ্যানায়ন দেবে। হয়ে গেছে একটা পার্ট, একটার উত্তর হয়ে গেল, একটার উত্তর হয়ে গেল। দেখো জেড, দেখো জেড, যেহেতু ওয়াই একটু অধাতু তাই ওয়াই অ্যানায়ন দেবে। বাইরে কক্ষে একটা ইলেকট্রন গ্রহণ করবে। জেড এর কত? 12, মানে 2 8 2, দুটো আছে, মানে যোজ্যতা কত? 2। অতএব জেড এর যোজ্যতা, জেড এর যোজ্যতা তো সব বের করে রাখতে হয়। যোজ্যতা কত? 2। আর এর বাইরে কক্ষে দুটো আছে, মানে এটা কি ওয়াই একটি, যে ওয়াই না জেড, তাহলে জেড একটি কি ধাতু, জেড একটি ধাতু, ধাতু। তাই জেড ধাতুগুলো কি দেয়? দুটো ইলেকট্রন কি করে বাইরে ইলেকট্রন বের করে দেবে, তাই জেড ক্যাটায়ন দেবে। একটা উত্তর হয়ে, দুটো উত্তর হয়ে গেল, ক্যাটায়ন দেবে। ক্লিয়ার? জেড কেন ক্যাটায়ন দেবে বোঝা গেছে? জেড বাইরে কক্ষে দুটো আছে, দুটো ইলেকট্রন আছে, তার দুটো ইলেকট্রন কি করতে যাবে সে? ছেড়ে দেবে। বাইরে কক্ষে দুটো আছে, মানে এটা ধাতু। বাইরে কক্ষে দুটো ইলেকট্রন আছে, মানে ধাতু। ওয়াই আর জেড দ্বারা গঠিত কোন ধাতু রে? জেড ধাতু। তিনের পার্টটা করবো এবার আমরা। এটা 1-এর দাগে বলতে পারো, এটা বলতে পারো 2-এর দাগের উত্তর। আচ্ছা, ওয়াই আর জেড দ্বারা কোনটা ধাতু দেখো আগে। জেড ধাতু, জেড যোজ্যতা কত? 2। আর ওয়াই না, ওয়াই কত? ওয়াই কত? ওয়াই কত? 1। এটা ধাতু, এটা অধাতু। এর মধ্যে কি হবে? এটা কি হবে? এটা জেড ওয়াই 2, এটা উত্তর। কি সব লেখা আছে তোর বইতে? এত কষ্ট করে লেখা হয়েছে? ভয়কে বইতে কি লেখা আছে? ক্লিয়ার হয়েছে এটা? দেখো বলছে এম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে MCl3 করে। MCl3 মানে বুঝতে হবে ক্লোরিনের 3 আছে, মানে এম এর যোজ্যতা কত? 3। এম এর যোজ্যতা 3, এম এর যোজ্যতা 3। আর আমরা জানি 13 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌল আছে তাদের যোজ্যতা কত হয়? 3 হয়। 13 নম্বর শ্রেণীতে যারা অবস্থিত তাদের যোজ্যতা 3 হয়। যেহেতু এম এর যোজ্যতা 3, তাহলে এম মৌলটা কোথায় অবস্থিত? 13 নম্বর শ্রেণীতে অবস্থিত। যেহেতু এদের বাইরে কক্ষে 3টে ইলেকট্রন আছে, যোজ্যতা 3 মানে কি? বাইরে কক্ষে কটা ইলেকট্রন? 3টে ইলেকট্রন, তাই এম একটি ধাতু। এর অক্সাইডের সংকেত কি হবে? এম এর যোজ্যতা 2 3, এম এর যোজ্যতা 3, অক্সাইডের যোজ্যতা 2। এটা তৃতীয় পর্যায়ে 13 নম্বর শ্রেণীতে আছে। এটা তৃতীয় পর্যায়ে, মানে 1 1 2 3 আর 13 নম্বর কত? 13 নম্বর শ্রেণী মানে কোন মৌলটা বলতো? অ্যালুম, এইটা হবে গ্যালিয়াম। এটা গ্যালিয়ামের কথা বলা হচ্ছে। এটা তাই না? এটা তো 3 নম্বর পর্যায়ে আছে না? বোরন 1 নম্বর পর্যায়ে না, এটা বোরন 2 নম্বর পর্যায়ে, তাই তো? বোরন 2 নম্বর পর্যায়ে, অ্যালুমিনিয়াম 3 নম্বর, 4 নম্বর পর্যায়ে আছে। তাহলে তারা অ্যালুমিনিয়ামের কথাই বলা হচ্ছে। এটা কার কথা বলা হচ্ছে? অ্যালুমিনিয়ামের কথা বলা হচ্ছে। বোরন অ্যাকচুয়ালি 2 নম্বর পর্যায়ে থাকে। আগে থাকে তো হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম প্রথম পর্যায়ে, হাইড্রোজেন হিলিয়াম। তারপর এইটা তো 2 নম্বর, এটা 2 নম্বর পর্যায়ে থাকে এইটা বোরন। 3 নম্বর পর্যায়ে থাকে অ্যালুমিনিয়াম। 3 নম্বর পর্যায়ে 10 নম্বর শ্রেণীতে থাকে। 3 নম্বর পর্যায়ের 10 নম্বর শ্রেণীতে, 10 না সরি, কি কত শ্রেণী? কত? 13 নম্বর শ্রেণীতে। এইটা বাকি আছে। এবার এটা এই তোমরা করবে। এটা দেখো এবার করো, কোনটা ধাতু কোনটা ধাতু দেখেই বোঝা যাচ্ছে উত্তর। সি ধাতু, এটা আমার ধাতু। এর যোজ্যতা কত? এর যোজ্যতা হবে কত? 1। এর যোজ্যতাও হবে 1, এর যোজ্যতা 0।
দেখে বলা যাচ্ছে। দেখো বি নিষ্ক্রিয় মৌল এখানটায়, বি কি এখানটায়, বি হলো নিষ্ক্রিয় মৌল। ভালো করে দেখো বাচ্চা লোক, বি হলো নিষ্ক্রিয় মৌল, মানে বাইরে কটা আছে, বা বহিস্থ কক্ষে, বহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন, 8টি ইলেকট্রন আছে। মানে বি কত নম্বর শ্রেণীতে আছে, বি 18 নম্বর শ্রেণীতে অবস্থিত, শ্রেণীতে, তাই না? নিষ্ক্রিয় মৌল এটা তো, নিষ্ক্রিয় মৌল কোথায় থাকে, শ্রেণীতে আছে বা অবস্থিত, লিখেছো? এবার বলো সি, সরি বা এ ভাবো, বা এ ভাবো, হ্যাঁ এ ভাবো, প্রথম কন্ডিশন এ তে ভাবো। এ এর পারমাণবিক সংখ্যা বি এর থেকে কত এক কম, দেখো এর পারমাণবিক সংখ্যা কত, জেড তো এর 8, জেড 8 না কিছুটা হবে, পারমাণবিক সংখ্যা 8 না, বাইরে কক্ষে 8টা আছে, 8 না কিন্তু না, বাইরে কক্ষে 8টা আছে, জেড বলা হচ্ছে এখানে। এর পারমাণবিক সংখ্যা কত, জেড, বি এর পারমাণবিক সংখ্যা জেড, মানে বাইরে কক্ষে 8টা আছে, সোজা কথা, বাইরে কক্ষে। এর পারমাণবিক সংখ্যা জেড এর থেকে, এর পারমাণবিক সংখ্যা বি এর থেকে কত কম, দেখো জেড এর জেড -1, মানে এটা 5 হয়, এটা 5 - 1 4, এটা কত 5, এটা কত হবে 6। দেখো এটা যদি 18 নম্বর শ্রেণীতে থাকে, এটা তাহলে কত থাকবে, এটা কত থাকবে 17 নম্বর শ্রেণী থাকে। 17 নম্বর শ্রেণীতে কারা থাকে, হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল যোজ্যতা কত হয় 1, বাইরে কক্ষে 7টা থাকে এদের। আর এটা অধাতু, এটা হচ্ছে অধাতু, এটা অধাতু। হ্যালোজেন মৌলগুলো কি হয়, সিটা ধাতু, সিটা ধাতু। হ্যাঁ এটা ধাতু, এটা অধাতু, বললাম তো আমি এটা। তাহলে দেখো, আচ্ছা লিখেছি, দেখো এ এর অ্যাটমিক নাম্বার, এ এন মানে পারমাণবিক সংখ্যা, এর অ্যাটমিক নাম্বার বি এর থেকে কত কম, 1 কম। অর্থাৎ এর মানে কি দাঁড়ায়, অর্থাৎ এ আছে, বি আছে, এ আছে, বি আছে কোথায় 18 নম্বরতে, এর 1 কম, মানে এ 17 নম্বর শ্রেণীতে অবস্থিত, 17 নম্বর শ্রেণীতে রয়েছে, তাই তো, বা থাকবে। এ একটি হ্যালোজেন মৌল, এ একটি, তাহলে 17 নম্বর শ্রেণীতে কারা থাকে, হ্যালোজেন অধাতু। আচ্ছা ভালো করে লিখো, 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন অধাতু থাকে, কারা থাকে, হ্যালোজেন অধাতু থাকে। হ্যালোজেন গুলো কি অধাতু তো, তাহলে এখানটায় এটা কি, এটা অধাতু। আর এর যোজ্যতা কত, আচ্ছা এখানে বি এর যোজ্যতা, এখানে ডাইরেক্ট করে দাও, 18 নম্বর শ্রেণীতে অবস্থিত, 8টা আছে, এর যোজ্যতা, বি এর যোজ্যতা বলে বের করে দাও এখানটা, হ্যাঁ বি এর ডাইরেক্ট করে দাও, বি এর যোজ্যতা ডাইরেক্ট করে দাও, কত হবে 8 - 8 কত 0। নিষ্ক্রিয় মৌল যোজ্যতা কত, নিষ্ক্রিয় মৌল তো, বি তো নিষ্ক্রিয় মৌল, যোজ্যতা কত এর, এটা কি অধাতু, বাইরে কক্ষে 1 কম, হ্যালোজেন মৌল কি 17 নম্বর শ্রেণীতে অবস্থিত হ্যালোজেন মৌল অধাতু। 17 এ কি বলা আছে, এ 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন, 17 নম্বর শ্রেণীতে এ 17 নম্বর শ্রেণীতে রয়েছে, এবং 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন অধাতু থাকে, মানে এ একটি অধাতু, এ একটি অধাতু। এর যোজ্যতা কত হবে, এর যোজ্যতা কত হবে, হ্যালোজেনের যোজ্যতা কত হয়, এই হ্যালোজেন মৌলের হ্যালোজেনের যোজ্যতা কত হয় 1, তাহলে এর যোজ্যতা, মানে হ্যালোজেনের বাইরে কক্ষে 8টা ইলেকট্রন থাকে না, 7টা ইলেকট্রন থাকে না, অধাতু তো 7টা ইলেকট্রন থাকে, হ্যালোজেনের বাইরে কক্ষে থাকে কটা 7টা, মানে 8 - 7, 8 - 7 মানে 1, একটা পার্ট হয়ে দুটো মৌল হয়ে গেল, 3 লাস্ট মৌল। সি, সি এর যোজ্যতা বের করো, সি এর বলছি দাঁড়া, অ্যাটমিক নাম্বার এ এন মানে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা লিখবে, কি লিখবে, পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার বি এর থেকে 1 বেশি, সি এর পারমাণবিক সংখ্যা বি এর থেকে 1 বেশি, মানে বি আছে কোথায় 18 নম্বর শ্রেণীতে, লাস্টে আছে, 18 নম্বর শ্রেণীগুলো কোথায় থাকে, লাস্টে থাকে, তারপরে 1 বেশি, আবার 1 নম্বর চলে আসছে, 1 নম্বর শ্রেণীতে কারা থাকে, ক্ষার ধাতু, মানে এখানে সিটা কি ধাতু, যোজ্যতা কত হবে 1 নম্বর শ্রেণীতে আছে, মানে যোজ্যতা 1 বেশি, অর্থাৎ সি 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতুর
সঙ্গে ক্ষার ধাতুর সঙ্গে থাকবে। সি 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতুর সঙ্গে থাকবে। ক্ষার ধাতুর যোজ্যতা কত হয় এগুলো জানো তোমরা? ক্ষার ধাতুর এমনিতে দেখো না, জেড এর যোজ্যতা কত? 0। বি এর যোজ্যতা কত? 0। এক বেশি মানে যোজ্যতা 1, বাইরের কক্ষে একটা থাকবে। বাইরের বাইরের কক্ষ তো ফুল আছে 8টা দ্বারা, এর একটা বেশি মানে সেই একটা ইলেকট্রনটা আবার অন্য একটা কক্ষে থাকবে, বাইরের কক্ষে তখন একটা থাকবে। ক্ষার ধাতুর যোজ্যতা কত হয়? যোজ্যতা সমান 1 হয়। অতএব সি এর যোজ্যতা 1, সি একটি ধাতু। কত? সি একটি ধাতু। বলছে বাচ্চা লোক এর পারমাণবিক সংখ্যা কত? 6। এর পারমাণবিক সংখ্যা 6। আচ্ছা, এর যদি পারমাণবিক সংখ্যা 6 হয় মানে প্রথম ইলেকট্রনে 6টা আছে, 2 আর 4টা, ছেড়ে দাও এটা। বি দেখো, বি লেখো। বি কত আছে? 8। প্রথম কক্ষে 2, তারপর কক্ষে 6টা। সি মানে সি তো 10, এ তো নিষ্ক্রিয় মূল, 10 8 হলো। বি এর 6, বি এর 8, সি এর 10। তাহলে বলছে এর পারমাণবিক সংখ্যা কত ছিল? 6। মানে প্রথম কক্ষে ইলেকট্রন 2, তারপরে কক্ষে 4টে। বি এর কত? 8 পারমাণবিক সংখ্যা, 2 আর 6। সি এর কত? 10, মানে 2 আর 8, 8টা বাইরে কক্ষে আছে মানে এটা নিষ্ক্রিয় মূল। খতম। এটা কত? খতম, বাদ দাও। তাহলে এটা আগে দেখো কোন বরাবর আছে, এ বি সি কোন বরাবর আছে? 6 8 10, মানে এটা পর্যায় বরাবর আছে, পর্যায় বরাবর আছে, অনুভূমিক শ্রেণীতে আছে। কি বের করতে বলছে? তো কোনটি তড়িৎ ঋণাত্মকতা বেশি? পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তাহলে সি এর বেশি হবে না, সি তে বাদ দিতে হবে। কার বেশি? সব থেকে বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? যে সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোন মৌলের পরমাণু তার নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা। সি তো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, একই টানবে। একই টানবে, টানবে না, দেবেও না, দেবেও না, নেবেও না। তাহলে এটাকে বি, বি বেশি করে টানবে। বি এর তড়িৎ বেশি। কোনটির আকার কম? যেহেতু এটা পর্যায় বরাবর আছে, পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমে। সব থেকে কম কাটতে হবে বি এর হবে, বি এর হবে। ঠিক আছে, বি এর আকার। বি মৌলটি কোন শ্রেণীতে অবস্থিত? বি এর পারমাণবিক ইলেকট্রন বিন্যাস দেখো 2 আর 6, 2 আর 6 মানে 16 নম্বর শ্রেণীতে। কোথায় থাকবে? অক্সিজেন পরিবারে অবস্থিত। এটা এটা অক্সিজেনই। 8 কার হয়? অক্সিজেনের হয়তো। একটা প্রশ্ন লিখতো, আরেকটা প্রশ্ন লিখো তোমরা, 8টা প্রশ্ন লিখো, ইম্পর্টেন্ট। কি প্রশ্ন ছিল? Ca প্লাস Ca2 প্লাস এদের মধ্যে কোনটি বেশি সুস্থিত? Ca মানে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। মানে প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 2। Ca প্লাস তাহলে কত হবে? প্লাস মানে কি? একটা বের করে দিয়েছি মানে 19, তারপরে কক্ষে একটা। Ca2 প্লাস 18, তার মানে 18টা, 2 বের করে দিয়েছে, 2 বের করে দিয়েছে মানে 2 8 8। বলছে এই যে ইলেকট্রন বিন্যাসটা Ca2 প্লাস ইলেকট্রন বিন্যাস দেখো 2 8 8, মানে বাইরে কটা আছে? 8টা, নিষ্ক্রিয় মৌলের মতো। আমরা জানি কি প্রতিটা মৌল চায় নিষ্ক্রিয় মৌলের মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করতে। তাহলে এখানে Ca2 প্লাস এর ইলেকট্রন বিন্যাস নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো। প্রতিটা মৌল চায় কি? স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করতে, স্থায়ী ইলেকট্রন বিন্যাস। প্রতিটা মৌল চায় স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এখানে Ca2 প্লাস এর ইলেকট্রন বিন্যাস স্থায়ী, কারণ নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো। ঠিক আছে, এই ভাষাটা লিখে ফেলবে, মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, এটা লিখেছো? লেখো। কি বললাম? আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয় কেন? তাই তো, আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয় কেন? আমরা কি জানি? আয়নীয় যৌগের বিচ্ছিন্ন কোনো অণুর অস্তিত্ব নেই, জানি তো। এবং আয়নীয় যৌগের মধ্যে একটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন এবং একটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে। এবং এই বন্ধন, এই আকর্ষণ বলের প্রভাবে এই যে আয়নগুলো খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হয়? বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই। আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে বিচ্ছিন্ন অণুর, এবং ওই আয়নীয় যৌগের মধ্যে প্রতিটি ক্যাটায়ন
নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় থাকে। বলছে এই অণুগুলোকে ভাঙতে, এই আকর্ষণ বলকে জুড়ে আছে তো সব, তো স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা জুড়ে আছে। বলছে এই আকর্ষণ বলকে ভাঙতে অনেক বেশি তাপের প্রয়োজন হয়, বেশি তাপের প্রয়োজন হয়, এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। খতম, এইটাই উত্তর। কি বলছি বুঝতে পেরেছো? লাস্ট প্রশ্ন লেখো উত্তর। এটা হয়ে গেল, লিখে ফেলো। বলছে কি বললাম, লিখে ফেলো এটা। আয়নীয় যৌগের বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই। আয়নীয় যৌগের বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই। আয়নীয় যৌগের মধ্যে প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। বলছে এই আকর্ষণ বলকে ছিন্ন করতে বেশি তাপ শক্তির প্রয়োজন। আচ্ছা, আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলীয় দ্রবণে করে কেন? দেখো, আয়নীয় যৌগগুলি তোমরা লিখে ফেলো এই দুটো প্রশ্ন। কি বললাম? আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলীয় দ্রবণে করে কেন? বলছে আয়নীয় যৌগের মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। আয়নীয় যৌগের মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো তীব্র স্থির তড়িৎ বল দ্বারা আবদ্ধ থাকে। তাই কঠিন অবস্থায় আয়নগুলি মুক্তভাবে চলাচল করতে পারে না, এই জন্য তড়িৎ পরিবহন করে না। কিন্তু আয়নীয় যৌগগুলিকে গলিত করলে বা জলীয় দ্রবণে পাঠালে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে আকর্ষণ বলকে তাপ বা জল দুর্বল করে দেয়। বলছে আয়নীয় যৌগগুলোকে গলিয়ে তাপ দিয়ে গলিত করলে বা জলীয় দ্রবণে ডোবালে সেই ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বল সেটা দুর্বল হয়ে যায়। গলিত করতে কি লাগে? তাপ। একটা আয়নীয় যৌগ থেকে গলাবো, কি লাগবে? তাপ লাগবে। সেই তাপ কি করে? ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বলটাকে কমিয়ে দেয়। বা জলও কি করে? ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে আকর্ষণ বলকে কমিয়ে দেয়। মানে জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হয়। জলের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হওয়ার জন্য এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে আকর্ষণ বলকে কমিয়ে দেয় ও, বা দুর্বল করে দেয়। তাই আয়নগুলো গতিশীল হয় ও তড়িৎ পরিবহন করে। তুলে ফেলো এটা।